তাকে নিয়ে কিন্তু অনেক ধোঁয়াশা। এই পুলিশের যে সাবেক আইজি, এখন অনেকেই বলে যে বেনজিরের নাকি অনেক অবৈধ সম্পদ নাকি আপনার কাছে আছে দুবাইতে। এটা বাংলাদেশের মানুষের কাছে একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন, যে আসলে আরাব খানের সাথে বেনজির আহমেদের কি সম্পর্ক। তো আজকে আমি চাই যে আপনি আমার দর্শকদের কাছে এই বিষয়টা ক্লিয়ার করুন যে আসলে বেনজির আহমেদের সাথে আপনার কি সম্পর্ক। মিলিয়ন মিলিয়ন ডলারের সম্পদ থাকা এটা তো খারাপ কিছু না, ভালো তো। আমি একটা কথা বলি, আপনাদের গণমাধ্যমের আপনার টিভি চ্যানেলে আমি দেখলাম বেনজির সাহেব সারা জীবন বৈশা 1,78,00,000 টাকা কামাইছে। আপনারাই বলছেন এই কথা, আপনারা বলছেন না? মালদ্বীপে কি শুরু হলো এটি এখন অবাক কাণ্ড। প্রেসিডেন্ট মুইজ্জির উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা হয়েছে। গতকালকেরই খবর ছিল যে একজন মহিলা প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি পরিবেশ বিষয়ক মন্ত্রী। এখন দেখা যাচ্ছে যে মালদ্বীপের আরও একজন মন্ত্রী, 2 মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা মুইজ্জু বেশ ঘনিষ্ঠ ছিলেন। বিএনপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকা ও জাতীয় দৈনিকে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ প্রচারিত হয়েছে। সেসব বিষয় অনুসন্ধানের জন্য আমরা দুর্নীতি দমন কমিশনে আজকে চিঠি দিয়েছি। আমরা দুর্নীতি দমন কমিশনকে বলেছি, প্রথম আলো, মানব জমিন ও খবরের কাগজ সহ বিভিন্ন পত্রিকায় যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেসব বিষয় অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে আমাদেরকে জানানোর জন্য। আমরা দুর্নীতি দমন কমিশনকে এটাও বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স নীতি অনুসরণ করেছে। সেখানে এই দুর্নীতি দমন কমিশন এখন পর্যন্ত আসাদুজ্জামান মিয়ার সম্পত্তি অনুসন্ধানের কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই। তাই যেহেতু দ্রুত অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক। ভালো তো। আমি একটা কথা বলি, আপনাদের গণমাধ্যমের আপনার টিভি চ্যানেলে আমি দেখলাম বেনজির সাহেব সারা জীবন বৈশা 1,78,00,000 টাকা কামাইছে। আপনারাই বলছেন এই কথা, আপনারা বলছেন না? জি, সারা জীবন বসে 1,78,00,000 টাকা সে বেতন পাইছে। তো যদি সে সারা জীবন বসে 1,78,00,000 টাকা বেতন পায়, সে কিভাবে 200 বিঘা 300 বিঘা কিংবা দুবাইতে হোটেল কিনতে পারে, কিংবা 200 বিঘা জমি কিনতে পারে? এটাই তো আপনাদের প্রশ্ন ছিল গণমাধ্যমের কাছে, নাকি? জি। তো আমি আপনাকে ছোট্ট একটা কথা বলবো। এই আমরা যে টপিক নিয়ে কথা বলতেছি, আমি আপনার কথা ফিরে আসবো, বেয়াদবি নেবেন না। আমরা যে টপিকটা নিয়ে কথা বলতেছি ফিল্ম জগৎ নিয়ে, আমি একটু ফিল্ম জগৎ নিয়ে কথা বলি। বাংলাদেশের ফিল্ম, আপনি জানেন কোন সফল কোন ফিল্ম এখন নাই। রাজ্জাক শাবানার আমলে আমাদের একটা রূপালী পর্দা ছিল, সবাই ফিল্ম দেখতো। ওই সময় ফিল্মে প্রচুর পরিমাণ প্রফিট হইতো। আমাদের দেশে অনন্ত জলিলের মতো মানুষ ফিল্ম বানায় 20-30 কোটি টাকা খরচ করে। আসলেই কি 20-30 কোটি টাকা দিয়ে ফিল্ম বানায়? আমাদের দেশে আপনি দেখবেন রাষ্ট্রপতির ছেলে, উনি একজন বিখ্যাত প্রযোজক। এই যে এটা আপনারা চ্যানেলে বলেন কিনা যে উনি একজন বিখ্যাত প্রযোজক? এটা আপনারা বলেন কিনা, জানেন কিনা? আপনি কি জানেন রাষ্ট্রপতি? আমি তাকে জানি যতটুকু, আমি তাকে নিয়ে অনেকগুলো ভিডিও নাগরিক টিভিতে করেছি। আমি বিষয়টা অন্যভাবে দেখি, যে তিনি রাষ্ট্রপতির ছেলে, তার বাবা রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি নাটক প্রডিউস করতেন বা ছোটখাটো সিনেমা প্রডিউস করতেন, কিন্তু এখন তার বাবা রাষ্ট্রপতি হওয়ার পরে প্রডিউস করেন। এইখানে জায়গায় আসেন, আমি আপনাদের চোখটা আরো খুলে দিই, কারণ এখানে আপনারা তো সাহস পান না, সবাই সাহসটা পায় না। একটা পুলিশ প্রধান যদি সারা জীবন বসে 1,78,00,000 টাকা বেতন পায়, তাহলে তার বাবা কি ছিলেন? রাষ্ট্রপতি কি ছিলেন? আপনার কাছে প্রশ্ন করছি, উনি কিসে চাকরি করতেন? সরকারি চাকরি করতেন। আমি মনে করলাম উনি পুলিশ প্রধান ছিলেন না, উনিও একটা সাইডে একটা মানে দুদকে কিংবা কোনো একটা জায়গায় ছিলেন। উনিও 1,78,00,000 টাকা সারা জীবন বসে কামাইছে। হ্যাঁ, তাহলে তার ছেলে কিভাবে 10 কোটি টাকা দিয়ে ফিল্ম বানায়? আমাকে বলেন। তার খোঁজ তো আপনারা নিতে পারবেন না। তার খোঁজ আপনারা কেন নিচ্ছেন না? আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, একজন সেও না, অন্য কেউ নিয়েছে কিনা আমি জানি না, আমি নিয়েছি। আশাদ আদনানের অনেক দুর্নীতি আমি এই রাষ্ট্রপতি এখনো রিটায়ার করে নাই, বিধায় আপনাদের কোনো সাংবাদিকের সাহস নাই যে রাষ্ট্রপতির ছেলেকে নিয়ে আপনারা কথা বলবেন। এটা আপনাদের সাহস নাই। আমি একটা ভিডিও বানিয়েছি আশাদ আদনানের বিরুদ্ধে, এবং আশাদ আদনানের যত দুর্নীতি আমি প্রকাশ করেছি। এটা আপনি ভাই, আপনার সাথে আসার কারণটা কি? সবার সাথে তো আরাফ খান যায় না।
আরাফ খানকে প্রত্যেকটা চ্যানেল ফোন করে লাইভে যাওয়ার জন্য। আমি কারোর সাথে আমাকে আপনারা এমন ভাবে তৈরি করছেন, আমি নিজেই একটা চ্যানেল এখন। তো যাই হোক, আপনি একটা জিনিস দেখেন, তারা ব্রুজ খলিফার মতো জায়গায় তারা প্রমো দিতে যায়, যেখানে একটা ছবি টানাইতে 2-3 কোটি টাকা লাগে। কোথায় এই টাকাগুলো? তার বাপ সারা জীবন বসে 1,78,00,000 টাকা কামাইছে, ঠিক আছে, রাষ্ট্রপতি সাহেব। তার ছেলে কিভাবে কোটি কোটি টাকা দিয়ে ফিল্ম বানায় আমাকে বলেন। সেইগুলোর তো খোঁজ কেউ নেয় না। দুদক কোথায় এখন? দুদক কোথায়? রাষ্ট্রপতি নিজেই তো যখন দুদকে চাকরি করতেন তিনি তো ঘুষ ছাড়া কাজ করতেন না। তো ওই ঘুষখোর লোকটাই তো আজকে রাষ্ট্রপতির পদে বসে গেছেন। এখন তার ছেলে প্রিয়তমা ছবি বানাতে 3 কোটি টাকা খরচ করে। তো এই 3 কোটি টাকা তিনি কোথা থেকে পেলেন? তার বাবা রাষ্ট্রপতি হওয়ার আগে তো তিনি 1 কোটি টাকা বাজেটেও তো ছবি বানাতে পারতেন না। এখন বাবা রাষ্ট্রপতি হওয়ার পরে 3 কোটি টাকা ছবি করে। তুফান ফিল্মের আমি এটা শুনতেছি, এটার অ্যাডভার্টাইজমেন্ট নেই নাকি 5 কোটি টাকা খরচ করছে। কোথায় এই টাকাগুলো কোথা থেকে আসে? আপনারা যে কথা বলেন, আমি এটা বলবো যে আমাদের গোড়ায় গন্ডগোল। আমাদের দেশে আপনি বললেন পুলিশ প্রধান নিয়ে কথা বললেন, একজন পুলিশ প্রধান নিয়ে আমাকে বললেন আমার সাথে জড়িত। তার কাছ থেকে সুবিধা নেয় নাই কে? একটু হাত উঁচু করুক তো। সুবিধা নেয় নাই কে? আমার কথা হচ্ছে কি, সে ঘুষ খাইছে, ধরেন সে যেই হোক, সে যদি আমাদের দেশের কোনো ক্ষতি করে থাকে, সে পুলিশ প্রধান হোক, যেই হোক, তার শাস্তি হওয়া উচিত। সে যদি আমি হই, আমারও শাস্তি হওয়া উচিত। আমার কথা হচ্ছে পুলিশ প্রধান যদি ঘুষ খেয়ে থাকে, সে তো রেখা খায় নাই, তার আশেপাশের এগুলো কোথায়? সে কিভাবে দেশ ত্যাগ করলো? এত বড় কেস হওয়ার পরেও কিভাবে দেশ ত্যাগ করলো আমাকে বলেন। আমাদের দেশে তো সব জায়গায় প্রবলেম, সব জায়গায়। আমাদের দেশ এমনই একটা দেশ যে দেশে ঘুষের দায়ে, মানে একজন মানুষ ঘুষের দায়ে অপরাধী, সেইখান থেকেও মানে তার বাঁচতে হইলে ঘুষ দিয়ে বাঁচতে হয়। তার মানে কি বুঝলেন? ঘুষের দায়ে তার নামে মামলা হয়েছে, সে অপরাধী, আর সেখান থেকে বাঁচার জন্য ঘুষ দিয়ে সে বাঁচছে। তা আমাদের দেশ হচ্ছে এইটা, বুঝতে পারছেন? তো আপনি যে বেনজি সাহেবের কথা বললেন, যে একটা পুলিশ প্রধানের কথা বললেন যে তার টাকা আমার কাছে, তার অনেক সম্পদ, অঢল সম্পদ আমার কাছে। তো আমি তো এই যে আপনারা কথায় কথায় খবরে বলেন পলাতক আরাফ খান, আমি তো জীবনও কোনোদিন, আমি সবসময় পদ্মায় রয়েছি, সবসময় আপনাদের যাতে সামনে রয়েছি। কখনো তো আমি লুকাই থাকি নাই, কখনো তো পলাই থাকি নাই। আমার বিরুদ্ধে দুদক, তারপর এনবিআর ওরা তদন্ত করছে, তদন্ত করে 1 টাকা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি। এই পর্যন্ত আপনি শুনছেন যে বাংলাদেশ থেকে 1 টাকা আরাফ খান নিয়ে আসছে, কিংবা আরাফ খানের নামে 1 টাকার মানে কোনো ব্যাংকের লোন আছে? আর 100 কোটি 200 কোটি 1 কোটি টাকা এক বস্তা হয়। 100 কোটি টাকা তো মাথায় করে আনা যাবে না, তাই না? এটা তো ব্যাংক থেকে লোন আনতে হবে, নাইলে হচ্ছে আমার কোনোভাবে চাঁদাবাজি করতে হবে, ঘুষ খেতে হবে, এরকম ভাবে টাকা কামাইতে হবে। কারণ আমি তো 6-7 বছর বাংলাদেশেই না। তো এই যে যারা গুজব ছড়ায় একজন পুলিশ প্রধানের নিয়ে, কারণ কি তার বাড়ি আমার বাড়ি এক জায়গাতে, এইটা পুলিশের একটা মানে খারাপ সম্পর্ক, এইখানে আমার সাথে জড়িয়ে তার নাম খারাপ করা হচ্ছে। আর সে যদি, আমার কথা হচ্ছে কি যে তার সম্পদ যদি আমার কাছে থাকে, যদি আমার কাছে তার সম্পদ থেকেও থাকে, একজন মানুষের সাথে একজন মানুষ বিজনেস করতে পারে, হ্যাঁ, বিজনেসে তার সাথে বিজনেস পার্টনার হইতে পারে, তার একজনের সম্পদ একজনের কাছে বিজনেস পার্টনার হিসেবে থাকতে পারে। এটা অনেক দোষের কিছু না। আমার কথা হচ্ছে এটা পুলিশ প্রশাসন তদন্ত করে বের করুক আমার কাছে কারো টাকা আছে কিনা, কিংবা আমি কারো টাকা খাইছি কিনা। যে এটা আমি তো দুবাই থাকি। চেনেন বেনজির আহমেদের সাথে কি আপনার পরিচয় আছে? উনি পরিচয় কি? গোপালগঞ্জের মানুষ, আমিও গোপালগঞ্জের মানুষ, সেই ক্ষেত্রে আমি ওনাকে জানি, এই এতটুকুই। আচ্ছা, কিন্তু এমনি আপনাদের ব্যক্তিগত ওঠা বসা নেই, বা তার সাথে আপনার ওইভাবে কোনো মানে একসাথে বসে কখনো চা খাওয়া হয়নি? অনেক মানুষ ছবি পোস্ট করতো, অনেক কথাবার্তা পোস্ট করতো, তার সাথে যদি আমার কোনো সম্পর্ক কি থাকতো। তা আমি দেখেন, আমি বলতেছি না যে বেনজির সাহেব ভালো লোক, হ্যাঁ, আমি যতটুকু দেখছি টিভি চ্যানেলে যে অঢেল সম্পদের মানে এই সম্পদ তো সে বাড়ি থেকে নিয়ে আসে নাই। একটা সময় আমাদের গোপালগঞ্জের বেশিরভাগ মানুষ আমরা দিন আনতাম দিন খাইতাম, আমি একবেলা খাইতে পারি নাই। আমি টাকার অভাবে ঢাকায় চলে গেছি। তো আমার আশেপাশের মানুষকে আমি দেখছি, ঠিক আছে। তো এত সম্পদ যেহেতু কামাইছে, অবশ্যই সে দুর্নীতি করছে, দুর্নীতি করলে তার শাস্তি হোক। কিন্তু আমার কথা হচ্ছে কি, এই দুর্নীতির সাথে আরো রাঘববল যারা আছে, বড় বড় রাঘববল যারা আছে, তাদেরকেও টেনে বের করা হোক। দেখেন এই যে মতিউর রহমান 1 টাকার ছাগলে লাখার বাগান খাইলো, ওই যে ছাগল কাণ্ডে মতিউর রহমানের মতো লোক, আপনারা তার ছেলে ছাগল কিনছে বিদায় তারা চিনতে পারছেন। এরকম হাজারো মতিউর রহমান আছে কিনা?
কই আপনারা তো তার খোঁজ বের করেন না, কি জন্য বের করবেন? কারণ মতিউর রহমানের মতো লোক কোনোদিন বের হতো না যদি আপনারা মিডিয়া ভাইরা এটার পিছিয়ে উঠে পড়ে না লাগতেন। এরা করে কি, এরা 1 টাকা খাইলে 2 টাকা উপরে দেয়, ডাইনে দেয়, বামে দেয়, কারণ সবাই মিলে খায়, এই জন্য এদের নাম কখনোই আসে না। মাঝে সাঝে এরকম ভাইরাল হইলে কারো যদি কপালে বিপদ ডেকে আসে, তার কপালে এরকম হয়। আমি একটা কথা বললাম না, আজকে দেখেন রাষ্ট্রপতি সে রিটায়ার করে না বিধায় তার ছেলে 100 কোটি টাকা দিয়ে ফিল্ম বানাইলে কোনো ধরনের কোনো কিছু যায় আসে না, কোনো দুদক খোঁজ নিতে যাচ্ছে না। আবার এই রাষ্ট্রপতি যখন দেখবেন রিটায়ার করবে, তখনই কিন্তু তার ছেলেকে কিংবা তাকে সবাই আগে আপনি তো তারা ক্ষমতায় থাকা অবস্থায় বলতেছেন যে আপনি নিজের মুখেই বললেন সে ঘুষখোর ছিলেন এবং ঘুষখোরের কাজ আর কি হবে ঘুষ খাওয়া ছাড়া। তো আপনারা যারা মিডিয়া কর্মী আছেন, যারা পুলিশ প্রশাসন আছেন, যারা উচ্চ পদে কর্মকর্তা আছেন, আপনারা এইগুলো কেন খোঁজ করেন না যে একটা ফিল্ম বানাচ্ছে 10 কোটি টাকা 20 কোটি টাকা দিয়ে, এই কথা বলে বিদেশে টাকা পাচার করতেছে, আর এই টাকাগুলো কাদের? এই টাকা তো আমাদের সাধারণ জনগণের এবং প্রবাসীদের। প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠাইতো, আজকে বাংলাদেশ শ্রীলঙ্কার মতন মানে হয়ে যেত। আজকে প্রবাসীরা রেমিটেন্স পাঠায়, আজকে প্রবাসীদের জন্য আজকে আমাদের দেশটা এখনো ভালো পর্যায়ে টিকে আছে। আমাদের দেখেন, আপনারা এক একটা কাণ্ড তুলে নিয়ে মানে শুরু করেন, কি ছাগল কাণ্ড, আসেল ভাইপার কাণ্ড, মাঝখান থেকে আমাদের দেশ বিক্রি হয়ে যাচ্ছে আরেকটা দেশের কাছে। হ্যাঁ, কোনোদিন দেখছেন একটা দেশের মাঝখান থেকে আরেকটা দেশের, আমাদের এটা দেশ কি সেনজেন দেশ? আমাদের দেশের সাথে কি কোনো দেশের সাথে কোনো সম্পৃক্ত আছে? আমাদের দেশে অন্য কোনো দেশের টাকা চলে বলেন? আমাদের দেশে তো টাকা কনভার্ট করে তারপরে কেনাকাটা করতে হয় নাকি? তাহলে অন্য দেশের ট্রেন আমাদের দেশে কিভাবে ঢুকতে পারে বলেন? আপনারা কিভাবে একটা ইস্যু ভাইরাল করে মানে সাংবাদিক ভাইরা যারা কিভাবে একটা ইস্যু ভাইরাল করে বড় বড় জিনিস ধামাচাপা দেওয়া যায়, এটাই হচ্ছে চেষ্টা করে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের, আমি বললাম না যে 95% সাংবাদিক তারাই এই কাজটা করে। 5% সাংবাদিক, আপনাদের মতন সাংবাদিক আছে বিধায় কিন্তু এখনো দেশ আছে। কারণ কি দেখেন, একটা দেশের বড় জায়গা সাংবাদিকরা হ্যান্ডেল করে, বড় জায়গা। কারণ কি একটা দেশের ভাবমূর্তি তুলে ধরে সাংবাদিকরা, একটা দেশকে নামাইতে পারে সাংবাদিক, একটা দেশকে উঠাইতে পারে সাংবাদিক। এরা কারা? এরা ভালো সাংবাদিকরা। আর খারাপ সাংবাদিক কি করবে? ওরা 2 টাকার ভিডিও মানে ভিডিও বিক্রি করবে। দেখবেন জাহেদ খানের মতন একটা লোক, যে হচ্ছে আমাদের দ্বিতীয় হিরো আলম, তার একটা ডিগবাজি দিচ্ছে, সেটার জন্য 100 বুম নিয়ে দাঁড়ায় মানুষ। সে হিরো আলমের চরিত্রটা ধরে রাখছে। হিরো আলম মন মানসিকতা অনেক ভালো, সে তার চেহারা যেভাবেই ছিল না কেন, সে কিন্তু হিরো হিসেবেই করছে। কিন্তু দেখেন আপনারা সাংবাদিকরা, চোর সিদ্দিক, পরে লাইলা মামুন, প্রিন্স মামুন নাকি, তারপর হচ্ছে কয় বছরের মহিলা, কয় বছরের পুরুষে বিয়ে করলো, এদের সামনে 100টা বোম নিয়ে আপনারা দাঁড়ান। এটা কি জন্য? আপনারা তো ভালো খবর যেগুলো ভালো, এই যে আমি বললাম আজকে রাষ্ট্রপতির ছেলের মতন মানুষ 10 কোটি 20 কোটি টাকা দিয়ে ফিল্ম বানায়, এটার খোঁজ আপনারা নিচ্ছেন না। কোন পুলিশ প্রধান 1 কোটি 78 লাখ টাকা সারা জীবনে কামাইছে, সে এত কোটি টাকা নিচ্ছে, একজনের নিয়ে আপনারা পড়ে আছেন? এরকম হাজারো জন আছে, সবাই তুলে ধরুন। দেখবেন সাংবাদিকদের যেখান থেকে যাবে সেখান থেকে এইভাবে সেলুট দিবে যে সাংবাদিক ভাই। আজকে দেখবেন আপনাদের কমেন্ট গেলে সাংবাদিকদের, আমি যেসব ছাড়ি, সাংবাদিকদের অনেক গালাগালি করে। এটা কিন্তু আপনারা নিবেন না, কারণ এটা ভালো সাংবাদিকদের কখনোই কিন্তু কেউ গালাগালি করে না। ভালো সাংবাদিকদের কখনোই কোনো গালাগালি করে না। গালাগালি করে কিন্তু যারা খারাপ সাংবাদিক, যারা আপনাদের নাম খারাপ করতেছে ভাইজান। জি, আর আপনি বলছিলেন যে ছাগল কাণ্ডের আলোচিত যে মতিউর, এই মতিউরের প্রসঙ্গে আমি জানি আপনার কাছে কিছু তথ্য আছে যে দুবাইতে এই মতিউরের অবৈধ সম্পদ বা কি, সেটা নিয়ে যদি তার শালাকে আমি চিনি, তার শালাকেই চিনি। তাদের এখানে সুপার মার্কেট আছে, তাদের এখানে হোটেল বিজনেস আছে। মতিউর আমার একদম আনুমানিক ধারণা প্রায় 1 থেকে 150 কোটি টাকা সম্পত্তি এখানে তার শালার নামে আছে। তার শালাকে আমি চিনি, ব্যক্তিগতভাবে চিনি। তার শালা আমার এখানে আসছে, মাঝে একটা বিপদ নিয়ে আসছে। তো এখানে দেখেন একজন মতিউর রহমানের মতন একজন লোক, সে বেতন পায় হচ্ছে 80,000 টাকা, 80 থেকে 90,000 টাকা বেতন পায়। সে দুবাইয়ের মতো জায়গায় 1 থেকে 150 কোটি টাকা ইনভেস্ট করে। 100 থেকে 150 কোটি টাকা ইনভেস্ট করতে পারে। তাহলে আপনারা এটা বুঝুন যে এরকম হাজারো মতিউর রহমান আছে। এইটা ব্যতিক্রম, পৃথিবীতে এরকম ঘটনা কোনো প্রেসিডেন্টের উপর প্রয়োগ করা এবং তার ক্যাবিনেটের কেউ, এটা খুবই অবাক কাণ্ড। কিন্তু ঘটনা তো ঘটেছে এবং সেই কারণে 2 জন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে পেছনে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কিনা এটা এখনো পরিষ্কার হয়নি।
তবে নিশ্চয়ই গুরুতরভাবে এটা তদন্ত চলছে, কারণ মুইজ্জু বেশ চ্যালেঞ্জ নিয়ে এবার প্রেসিডেন্ট হয়েছেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ভারতের আধিপত্যটা ক্ষুণ্ণ করা এবং চীনের সাথে সম্পর্ক স্থাপন করা। তো ভারতের এখন যেই শাসক গোষ্ঠী নরেন্দ্র মোদী, খুবই মানে ক্রুয়েল বলা যায়, কেননা সেই কানাডার ঘটনা, আমেরিকার ঘটনা, বিচ্ছিন্নতাবাদী নেতাদেরকে সেই হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের জড়িত আছে, ভারতের গোয়েন্দা সংস্থা এমন অভিযোগ নিয়ে কানাডার সাথে সম্পর্ক ক্ষুণ্ণ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রও একই কার্যক্রম গ্রহণ করেছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই নিয়ে প্রকাশ্যে কোনো বিরোধে আসেনি। তো এই কারণেই মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু, ছোট্ট একটা দ্বীপরাষ্ট্র, ভারতকে চ্যালেঞ্জ করে টিকে থাকাটা তার জন্য যথেষ্ট কঠিন। এখন এটা পেছনে অন্য কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কিনা পরিষ্কার না। এখন আপাতত যেটা হচ্ছে যে আভ্যন্তরীণভাবে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর উপর কালো জাদু করার অভিযোগে পুলিশ সেদেশে 2 কর্মরত মন্ত্রীকে গ্রেপ্তার করেছে। গুরুতর অভিযোগে গ্রেপ্তার মালদ্বীপের পরিবেশ প্রতিমন্ত্রী শামনাজ সেলিম ও তার প্রাক্তন স্বামী অ্যাডাম রমিজ। রমিজ ছিলেন মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের মন্ত্রী পদে। এছাড়াও এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে আরও 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মালদ্বীপ পুলিশ। মুইজ্জুর উপর কালো জাদু করার চেষ্টার ঘটনাটি প্রথমবার সামনে আসে গত 23শে জুন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর 4 অভিযুক্তকে 7 দিনের জেল হাজতে পাঠানো হয়। এরপর বুধবার শামনাজকে পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে বরখাস্ত করা হয়। ঘটনা প্রসঙ্গে মালদ্বীপ পুলিশের প্রধান মুখপাত্র অ্যাসিস্ট্যান্ট কমিশনার আহমেদ শিফান বলেন, ঘটনার তদন্ত চলছে। আশ্চর্যের বিষয় হলো মুইজ্জুর সঙ্গে শামনাজ এবং রমিজ দুজনেরই দীর্ঘদিন ধরে মুইজ্জুর সুসম্পর্ক ছিল। মুইজ্জু যখন মালের মেয়র ছিলেন সেই সময় সিটি কাউন্সিলের সদস্য ছিলেন দুজনই। মালদ্বীপ সংবাদ মাধ্যম জানিয়েছে, গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর শামনাজকে প্রথমে প্রেসিডেন্টের সহকারী বাসভবনের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছিল।